আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দৃষ্টিসীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়া। দূরদূরান্তের গহীন জঙ্গল থেকে ভেসে আসছে বন্যপ্রাণীর ভয়ঙ্কর সব হাঁকডাক। ছুটছে লোকটা সরু অন্ধকারে আচ্ছন্ন রাস্তায়। চারিপাশে শুধু লম্বা সারি সারি ঘন গাছ। অন্ধকারে যা দেখতে লাগছে আকাশ ছোঁয়া। শীতল বাতাস বইছে চারিপাশে। অতিবাহিত ঠান্ডা বাতাসও লোকটার উত্তেজনায় থরথর করে কাঁপতে থাকা ঘর্মাক্ত শরীর থেকে টপ টপ করে নিঃসরণ হচ্ছে ঘাম। পায়ের নিচে পিষে মিশে যাচ্ছে মৃত্তিকায় ঘামের বিন্দু কণাগুলি। মস্তিষ্ক নিয়রণ শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে সে ভয়ঙ্কর বাক্যগুলো। গুমট পরিবেশেও শোনা যাচ্ছে লোকটার ভারিক্কি ঘন নিঃশ্বাসের শব্দ, যা বলে দিচ্ছে তার ভিতর কিভাবে গ্রাস হয়ে যাচ্ছে ভয় ভয়, মৃত্যুর ভয়। ল্যাম্পপোস্টের নিয়ন রোশনাই আলো ছাড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে বাঁচার জন্য। ঘন গাছপালা ফোকর গলিয়ে এগিয়ে গিয়েছে রাস্তাটি। শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাকে নিজের মৃত্যুচক্রের মতো লাগছে লোকটির কাছে। ভয়াতুর চোখগুলো আশপাশ আমলে না নিয়েই ছুটে চলছে অবিরাম। জীবন বাঁচানোর এক ক্ষুদ্র প্রয়াস। জঙ্গলের এবড়ো থেবড়ো রাস্তায় অজস্রবার হোঁচট খেলেও থেমে থাকছে না লোকটি। চোখে স্পষ্ট সংকীর্ণতা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, তবুও মনে প্রবল ইচ্ছা বাঁচার। হঠাৎ সামনে একটি গাড়ি দেখতে পেয়ে এক টুকরো আশার আলো জেগে উঠল লোকটির মনে। গাড়ি থেকে কিছু দূর দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকলো। শরীর বেয়ে চুয়ে চুয়ে ঘাম ছড়ছে। বুকের ভেতরে ধুকভুকানি ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসতে থাকে। গাড়ির হেডলাইটের কাচের আলোক রশ্মি অনুসরণ করে অবশেষে এক বুক বাঁচার আশা নিয়ে অসার হয়ে আশা পা বাড়িয়ে সামনে এগোয়। আকস্মিক নির্জন জায়গা, সোনালি রোশনায় আলোকিত হয়ে যায় চারিপাশ। ঘুটঘুটে আধারে আলোর জ্যোৎস্না তারার মতো দ্যুতি ছড়াতে থাকে। জঙ্গলের ভেতর থেকে সারি সারি কালো মার্সিডিস বেরিয়ে আসে, ব্লক করে ফেলে লোকটিকে। মুহূর্তে বদলে যায় জায়গাটির দৃশ্যপট। ইঞ্জিনের কর্কশ শব্দে দুহাতে কান চেপে ধরে লোকটা। শিরদাঁড়া বেয়ে সরু তরল গড়িয়ে পড়ে লোকটির। অপ্রত্যাশিতভাবে হাত পা সজোরে কাঁপতে থাকে। সংকীর্ণ হয়ে থাকা ভয়ে কাতুরে চোখ গিয়ে ঠেকেছে সামনের গাড়ির অদূরে। অনবরত শুকনো ঢোক গিলতে থাকলো। শরীর ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে তার ধারণ ক্ষমতা। রাতের অন্তিম প্রহর চলমান। রাত জাগা পাখিরাও তখন ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে নিয়েছে। শুনশান নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে জঙ্গলের মধ্যে ভাগে অবস্থানরত রয়েছে অনেকে। তবুও গোমট পরিবেশ শোকে হয়ে উঠল। লোকটির ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া একটা পাতা নড়ার শব্দও হচ্ছে না। এখন বাতাসও যেন মেপে মেপে বইছে। হঠাৎ সামনে থাকা গাড়িটির হেডলাইট জ্বলে উঠল। উদীয়মান হয় গাড়ির সামনে ফোল্ডিং লঞ্চ চেয়ার দখল করে থাকা এক মানব ছায়া, যার পা থেকে 100 মস্তক পর্যন্ত আবৃত কালোতে। দুহাত মুষ্টিবদ্ধ করে স্থির দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে কর্দম আঠালো অর্ধতরল মিশ্রিত মাটিতে। ফলস্বরূপ লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে রয়েছে। ঘাট থেকে চুল সরে যাওয়ায় স্পষ্ট ফুটে উঠেছে কানের লতির নিচে তীরের ধনুক আকৃতির ট্যাটু। দোকানে তিনটে তিনটে মোট 6টি ফুটো করা। ইয়ার লবড, আপার ইয়ার লব, কনসি। শুধুমাত্র এতেই নয়, হাতের পিঠেও রয়েছে ড্রাগনের ট্যাটু করা। অপর হাতের আঙ্গুলি শীর্ষ থেকে দেহাংশ পর্যন্ত গুড়গুড় করে ইটালিয়ান ভাষায় কিছু লেখা লাইন আকারে। স্তব্ধ গুমট পরিবেশ হঠাৎ কারোর বিচ্ছিরি হাসিতে কেঁপে উঠল। রুক্ষ কর্কশ গলায় অনর্থক অট্ট হাসিগুলো সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা লোকটার বুকের ভেতর ঝড় তুলে। তিত করে কাঁপতে থাকে লোকটির পাতলা গড়ন। রক্ত চলাচলের মাত্রা অসহনীয় হয়ে মাথায় চাপ দিয়ে ধরে। সারি সারি করা গাড়ি থেকে কালো পোশাক পরিহিত গার্ডরা বের হয়ে ঘিরে ফেলল লোকটাকে। সকলের হাতে হাতে বিদেশি অস্ত্র। সামনের গাড়ি থেকে দুজন শক্তপোক্ত দেহের পুরুষ এসে দাঁড়ায় ফোল্ডিং লন চেয়ারের দুপাশে টান টান হয়ে। এদের মধ্যে একজন দেখতে ঘুটঘুটে কালো কালো কুচকুচে লোকটার টাক হেডলাইটের আলোতে চিকচিক করছে। আকৃতির বর্ণনা অনুসারে লোকটি খুব মোটা, দেখতে তামিল পালায়নদের মতো। অপর পাশের লোকটা একেবারেই তার বিপরীত গোছের। ধকধকানো সাদা, সাথে উচ্চতায় কালো। লোকটিকে দুধাপ ছাড়িয়ে চেহারা ছাপ বলে দিচ্ছে দেশীয় নয়। চওড়া তমক চেহারা, দুজনে শক্ত চিবুকে তাকিয়ে আছে সামনে। ফোল্ডিং লঞ্চ চেয়ারে ঝুঁকে থাকা কালোতে আবৃত মানবটি মাথা তুলে তাকালো।
তার সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে অযাচিত ক্ষুব্ধতায়। ভয়ে অধিক মাত্রায় কাঁপতে থাকলো লোকটি। হাঁটু ভেঙে বসে পড়ল দুহাত জোর করে। শ্যামলা মুখশ্রী আধারে ঢাকা পড়ে গিয়েছে সেই কখনই। আশ্চর্যজনকভাবে হাঁটু কাঁপাকাঁপির জন্য লোকটার শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। সব গার্ডরা যখন একসাথে মেশিন গান লোড করলো, সেই শব্দে মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো মধ্যবয়স্ক লোকটি। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবে শরীর এখনো বেশ ভালোই ধরে রেখেছে। ওয়েলকাম টু মাই প্যারাসাইট। রক্ষ কর্কশ গলার এই বাক্যগুলো মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিল লোকটার। থরথর করে কাঁপতে মাথা তুলে সামনে তাকালো। নিস্তেজ চোখে দেখলো তার জমকে, যে খুবই আয়াসী ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। তার শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে আবারও ফাঁকা ঢোক গিলল লোকটা। শোকে মূর্ছা যাচ্ছে, এমনভাবে কাদাযুক্ত মাটিতে লুটিয়ে আছে লোকটা। ভয় কাতুরে চোখে আবারও সামনে তাকায়। দেখল ধনুকের তীরের মতো ধারালো আখি যুগল, যার প্রতিটি পরতে জেদ, নির্ভয়ে উজ্জ্বল এক শ্রিয়মান প্রভা। মানবটির সোজা হওয়াতে ঝুলে থাকা চুলগুলো আবারও কাঁধে ছড়িয়ে পড়ে। দেখে বোঝা যাচ্ছে খুবই সুদক্ষ হেয়ার স্টাইলিশের দক্ষ হাতে কাটা হয়েছে চুলগুলো। সামনে থাকা চুলগুলো ট্যাটি খচিত, হাতে পিছনে ঠেলে দিলে সিল্কি ঘন কালো চুলগুলো সিতি বরাবর দুভাগ হয়ে ভরুর পার্শ্ববর্তীতে ছড়িয়ে পড়ে। গোটা গোটা কয়েকটা চুল আশ্রে পড়ল চোখের উপর। যাওয়া লাইনের গঠন অনুসারে রুক্ষ পুরুষালী চেহারায় কিছুটা দেশীয় ছাপ থাকলেও নেশা ভেসে বহিরাগত লাগছে। গণ্ডদেশের মধ্যে ভাগে শক্ত টানটান অগ্রভাগের অপভ্রংশে ঠিক কোনাকুনি অংশে কাটা লাগ। ক্লিন শেপ বিধায় অতি ফর্সা চেহারায় নীরের তীক্ষ্ণ চিবুকে তীরের ফলের মতো ফুটে আছে কাটা দাগটা। ভাসা ভাসা ফোলা নীল রগগুলো যেন হাতের মধ্যে রাজত্ব দখল করে আছে। সিগারেটের বিষাক্ততায় পুড়ে ছারখার হয়ে যাওয়া কালো ওষ্ঠধায়ে বাঁকা হাসি লেপ্টে আছে সেই কখন থেকে। বুড়ো উঁচিয়ে ইশারা করতে দুজন গার্ড এসে লুটিয়ে থাকা লোকটাকে টেনে হিস্ট্রে তুলে হাঁটু ভেঙে তার সামনে বসালো। লোকটার কণ্ঠ বুঝে এলো কান্নায়। তিরতির করে কাঁপতে কাঁপতে ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, কে আপনি? কি ক্ষতি করেছি আমি? থেকে আবারও হাঁপাতে হাঁপাতে আওড়ালো, ছেড়ে দিন আমাকে, আমার মেয়ের বিয়ে কাল। ব্যথাতুর কণ্ঠের গুরুতর কথাটাকেও পৈশাচিক হাসিতে হেসে উড়িয়ে দিল মাবটি। বিধ্বংসী হাসিগুলো বাড়ি খাচ্ছে জঙ্গলের আদি আমলের পুরনো গাছগুলোর সাথে। গাড্রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জুবুথুবু করে কাঁপছে লোকটার গড়ন এখনো। আকস্মিক শক্ত হাতে চেপে ধরল লোকটির হাত। নীরবতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, জানতে চাস আমি কে? লোকটা গলা হতে নির্গত কর্কশ গঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, জি, আমি বাঁচতে চাই। আবার অট্টহাসিতে ফেটে উঠল বিধ্বংসী মানবটি। মুহূর্তের মধ্যে হিংস্রতার ছাপ ফুটে উঠল তার মুখশ্রীতে। গ্রীবাদেশের নীল ডগগুলো ফুলে ফেঁপে ওঠে। তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় বলল, লা তুয়া মরতে। ইটালিয়ানো ভাষায় যার অর্থ তোর মৃত্যু। লোকটা বুঝতে পারে না সেই কথার মানে। কিছু বলার আগেই অতিরিক্ত সাদা লোকটা চেয়ারে অবস্থানরত মানবের হাতে একটি কাচের সিসি দেয়। তো কর্ক খুলতেই ভেতর থেকে গরম ধোয়ার মতো গ্যাস বের হতে থাকে। মানবটি ঠোঁটের কোণে পৈশাচিক হাসি রেখে বোতলটি উল্টো করে ভিতরে থাকা বিষাক্ত অ্যাসিড ঢেলে দিল লোকটার হাতে। সকল গার্ডরা কান চেপে ধরে লোকটার আর্তনাদের শব্দে। পুরো জঙ্গল কেঁপে উঠল সেই চিৎকারে। ঘুমান্ত পাখিরাও সেই শব্দে কেঁপে উঠে ডানা ঝাপটিয়ে ছুটতে থাকে দূর দূরান্তে। শুধু অভিব্যক্তি স্বাভাবিক তিনজন মানুষের। তাদের চোখে মুখে নেই কোনো রূপ বিস্ময়তা, ভঙ্গিমা স্থির সাবলীল। লোকটা ছোটার জন্য ছটফট করতে থাকে। বিরক্তে চ উচ্চারণ করে চেয়ারে বসা মানবটি তা দেখে কালো পালোয়ানের মতো লোকটি আগ বাড়িয়ে গিয়ে পেছন থেকে মুখ চেপে ধরল ছটফট করতে থাকা লোকটার। বিছিয়ে রাখা পায়ের উপর পা দিয়ে চেপে ধরলে হাড্ডি ভাঙার মটমট শব্দে ভেসে আসে। 122 কেজি ওজনের মানুষ একজন মধ্যবয়স্ক লোকের পায়ের উপর উঠে দাঁড়াতেই কাদাযুক্ত মাটির সাথে মিশে যেতে থাকে লোকটির হাঁটুর নিচের অংশ। ফ্লুরো অ্যান্টিমোনিক অ্যাসিড এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অ্যান্টিমনি, ফ্লোরিন এবং হাইড্রোজেন প্রধান উপাদান। এটি হাইড্রোজেন ফ্লোরাইড এবং অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইডের মিশ্রণ, যাতে বিভিন্ন ক্যাটেশন এবং অ্যানিয়ন রয়েছে। এটির পিএইচ শতকরা সালফিউরিক অ্যাসিডের কুইন্টলিয়ন গুণ বেশি। এটির প্রতিক্রিয়ায়
লোকটির হাত থেকে মাংস গলে খুলে পড়ছে। গলিত মাংসগুলো কর্দমা মাটির সাথে মিশে যাচ্ছে তৎক্ষণাৎ। মাংস খুলে পড়তে পড়তে একসময় হাতের হাড্ডি ভেসে উঠল। ছটফটানি কমতে থাকে লোকটার। অসাড় হয়ে আসে শরীর। শরীর ছেড়ে দেয় নিস্তেজ ভঙ্গিতে। মানবটি কালো লোকটাকে ইশারা দিলে সঙ্গে সঙ্গে বলিষ্ঠ হাত দিয়ে লোকটার মুন্ডু দুপাশে স্থিতিশীলভাবে দুবার গড়িয়ে আচানক সর্বশক্তি ব্যয় করে একটানে ঘাট থেকে মুন্ডু আলাদা করে ফেলল। নিমেষেই দেহ থেকে পরাণ পাখি উড়াল দেয় দূর আকাশে। ছটফটানোর সুযোগও পায়নি লোকটি। গলার ফি নাকি গিয়ে গড়গড় করে রক্ত বের হতে থাকে। তাজা লাল তরল উষ্ণ রক্ত গিয়ে ছিটকে পড়ল পৈশাচিক আত্মার মানবটির মুখে। ফর্সা অবয়ব রক্তের অতলে ঢাকা পড়ে গেল। সাদা লম্বাটে লোকটা টিস্যু এগিয়ে দিলে কুটিল হাতে টিস্যু নিয়ে মুখের রক্ত মুছে নিল মানবটি। চোখে মুখে লেপ্টে আছে হিংস্রতার ছাপ। শক্ত চোখে চেয়ে থাকলো মাটিতে পড়ে থাকা নিথর দেহের দিকে। অতঃপর উঠে দাঁড়ায় মানবটি চিরায়ত গম্ভীর অবয়ব নিয়ে। দেখা যায় উচ্চতায় অধিক হওয়া সাদা লোকটাও তার মানবের কাঁধ বরাবর। কালচে কালো ঠোঁট নাড়িয়ে চিরায়ত গম্ভীর গলায় বলল মানবটি, খুব সুন্দরভাবে প্যাকেট করে লাশটা পাঠিয়ে দেয়া হোক। সাদা লোকটি মাথা নাড়িয়ে কোটের ভেতর থেকে আইপ্যাড বের করে। তাতে গভীর দৃষ্টি রেখে বলল, বস, সকাল 6টায় ফ্লাইট আছে, বাকি কাজগুলো এখানকার লোকরা সামলিয়ে নেবে। প্রত্যুত্তর করে না মানবটি। ইতিমধ্যে গার্ডরা লাশটা নিয়ে অন্য গাড়ির ডিকিতে তুলে ফেলেছে। কালো লোকটা এসে ডোর হ্যান্ডেলে টান দিয়ে ডোর ওপেন করে দিলে লোকটি গিয়ে আয়েসি ভঙ্গিতে গাড়িতে বসলো। সাদা লোকটি গিয়ে ড্রাইভিং সিটে বসলো। পাশের সিটে কালো লোকটি টিস্যু দিয়ে হাতের মুখের রক্ত মুছতে থাকে। ডিরেকশনের জন্য চেয়ে থাকলে প্যাসেঞ্জার সিট থেকে মানবটি জলদ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, নিজের হাতে সব কয়টা শেষ করে যাব এবার। আর কিছু বলতে হয়নি। মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দিল সাদা লোকটির। মোড় নিল লোকালয়ের উদ্দেশ্যে। ভুবন আলো করে সূর্যের আলো ফুটে উঠল। সূর্যমুখীর ন্যায় গোল বৃত্তের চারিপাশ পাতার মতো গুটগুট করে সাজানো সূর্য এখনো মেঘের আড়ালেই চাপা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ যেন আজ ভেঙে পড়েছে একদম। একটানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এখনো থামার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ইতিমধ্যে অনেক রাস্তাঘাটে পানির জমে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। চাইলেও জোরে গাড়ি চালাতে পারছে না ন্যাশো। পাশে বসে বিরক্ত হাঁসফাঁস করছে লোকাস। ন্যাশা একজন ইটালিয়ান নাগরিক। 6 ফিট 1 ইঞ্চির ন্যাশা বর্তমান যুগের মেয়ের ক্রাশ কনফেশনে অলওয়েজ টপে থাকে। বলিষ্ঠ দেহের সাথে দেখতেও খুবই আকর্ষণীয় এবং ফিটফাট। 33 বছরের ন্যাশা এখনও দেখতে তাগড়া যুবকের মতোই ছিমছাম। দৈহিক গঠন অনুযায়ী রোমান পুলিশের মতো লাগলেও জড়িয়ে আছে অন্যের সাথে আষ্টে পেষ্টে। আগে আন্ডারগ্রাউন্ডে ড্রাগ ডিলার ছিল। ন্যাশোর শুটিং স্কিল দুর্দান্ত, সেই সাথে খুবই সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী। 8 বছর কালো ব্যবসার আড়ালে থাকা ন্যাশোর নাম ছিল না কোনো পুলিশ ফাইল। মানুষ মারার হাতও তার খুবই চালু। খুব সুন্দরভাবেই গড়ে তুলেছিল কালো ব্যবসার সাম্রাজ্য। তবে এখন আর আড়ালে নেই, প্রকাশ্যে স্মাগলিং করে। তবে প্রশাসনের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না, কারণ এখন মাথার উপর আছে শক্ত একটা হাত। মালিক থেকে পিএ হলেও লাভের কমতি নেই বিজনেসে। পিএ এর পাশাপাশি 4 বছর যাবৎ নিয়োজিত আছে রয়্যাল বডিগার্ড হিসেবে। লুকাস তামিল নাড়ন নাগরিক, তাই দেখতে এত কালো আর পালোয়ানদের মধ্যে জন্মসূত্রে পাওয়া এই গায়ের রং। উপর দিয়ে চেহারা যতটা ভোলা ভোলা, ভেতর থেকে ঠিক ততটাই নৃশংসতায় ভরা। পালোয়ানের মতো শরীর দিয়ে পিষে ফেলে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে। খুন করতে একবারের জন্য হাত কাঁপে না। তার খুনের প্রতিটা বর্ণনা সাধারণ মানুষের ঘাম ছুটাতে বাধ্য। অতি নৃশংসভাবে খুন করে মানুষকে। এককালীন বক্সার ছিল। জাতীয় পুরস্কার পেয়েছে 3 বার। তবে এখন 5 বছর যাবৎ রয়্যাল বডিগার্ড হিসেবে নিযুক্ত তাদের বস রিচার্ড কায়নাত এর আন্ডারে। বৃষ্টির পানির কারণে অনেক গাড়ি আটকে গিয়েছে সড়কে। তাই মেইন রোড ব্যবহার না করে গাড়িতে থাকা গুগল ম্যাপের সাহায্যে বাইপাস রোডে টার্ন নেয় ন্যাশো। এখন আকাশগলি অঝরে বৃষ্টি পড়ছে। সরু গলি ধরে আবাসিক এলাকায় গাড়ি ঢুকতেই অকস্মাৎ টায়ার পাংচার হয়ে যায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে, থমকে যাওয়াতে রিচার্ডের মস্তিষ্কটা ফিরে গেল তার পৈশাচিক আত্মায়, যাকে সংক্ষিপ্ত করে অনেকেই হৃদ বলে। ফ্রন্ট মিররে রিচার্ডের ক্ষিপ্ত চেহারা দেখে ফাঁকা ঢোক গিলল লোকাস। ন্যাশো উদ্বিগ্ন হয়ে দ্রুত বলল, বস, এখনই গাড়ি এসে পড়বে, কল দিচ্ছি আমি। তপ্তশ্বাস ফেলে হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। কপালের মধ্যভাগে বিরক্তিকর ভাঁজের রেখা। ট্যাব নিয়ে কিছু ঘাঁটতে থাকে। কিছু মুহূর্ত পার হলো এভাবে। পরদেশীয় হওয়ার
এই আবহাওয়ায় লুকাস মানিয়ে নিতে পারলেও নেশো পারছে না। গলা বসে গিয়েছে, খুশখুশে কাশিতে গলা শুকিয়ে আসে। সারা গাড়িতে খুঁজেও কোথায় পানি পাওয়া গেল না। বৃষ্টির কারণে আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। সময় তখন 6টার কাটায়। কেউ তখনও বাসার গেট খুলেনি। রিচার্ড নিক্ষিপ্ত ভঙ্গিতে ট্যাবে কিছু দেখছিল, দৃষ্টি গভীর। লুকাস এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ আটকায় দূরে দাঁড়িয়ে ভিজতে থাকে এক রমণীর ওপর। চোখ বড় বড় হয়ে যায় লুকাসের, অবিশ্বাস্য স্বরে আওড়ালো। লালচুল? বুঝতে পারল না নেশো। বুড়ো কুচকে বলল, কি? ভূত? বলে চেঁচিয়ে উঠল লুকাস। নেশো লুকাসের কথায় কোনো প্রত্যুত্তর না করে ঠোঁট কামড়ে ভুরু গুছিয়ে বাইরে তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করলো। রিচার্ড নিজে ওর ট্যাপ থেকে মাথা তুলে ওদের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। বাংলাদেশি মেয়েদেরও লালচুল হয়? লুকাস নেশো একে অপরের দিকে চাওয়াচাই করে। নেশোর চোখেও কিছুটা বিস্ময়। রিচার্ডের সাথে অনেকবারই বাংলাদেশে আসা হয়েছে তার, তবে এমনটা আগে কখনো দেখেনি। পরপরই ভাবলো হয়তো কালার করা। রিচার্ড ওদের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। লুকাস ডাকলো মেয়েটিকে। কলাপাতা রঙের কামিজ পরিহিত 19-এর এক নারী প্রথম সকালে চিরচিত্তে নির্বিঘ্নে বৃষ্টিবিলাস করছিল। হঠাৎ কারোর ভিড়িক্কি কণ্ঠস্বরে কেঁপে উঠল তার পাতলা গড়ন। ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নিল সমস্ত শরীর। পিছন ঘুরে তাকালে আরেকবার ধাক্কা খেল লুকাস, নেশো দুজনেই। লুকাস নিজেকে কিছুটা ধাতস্থ করে আবারও ডাকলো মেয়েটিকে। মেয়েটি পিছন ঘুরে দেখলো একটা দামি কালো গাড়ি, উইন্ডো মিরর নামানো। একটা কালো লোক বারবার হাত নাড়িয়ে ডাকছে। আশেপাশে তাকায় মেয়েটা, অজানা ভয়ে ভেতরে চেপে ধরল। পরবর্তীতে আবার বৃষ্টির দিনে হয়তো বিপদে পড়েছে ভেবে গুটি গুটি পায়ে গিয়ে গেল। মেয়েটা যত এগোচ্ছে লুকাস নেশার বিস্ময় তত বাড়ছে। আড়ষ্ট মেয়েটা দৃঢ় পায়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে। চোখের পাতাগুলো কাঁপছে। লুকাস কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করে তার আগেই শোনা যায় মেয়েটির হিমশীতল ঠান্ডা গলা। জি ভাইয়া, কিছু বলবেন? মেয়েটির মুখে স্পষ্ট বাংলা শুনে ভেতরের প্রশ্ন ভেতরেই চেপে দেয় লুকাস। এহেন ধিমি কণ্ঠে উৎসুকভাবে মাথা তুলল রিচার্ড। তাকালো গুটিয়ে থাকা মেয়েটির দিকে। আর সাধারণ মেয়েদের মতো দেখতে না এই মেয়েটি। মাথার চুলগুলো লাল, বৃষ্টিতে ভিজিয়ে জুবুথুবু। দুধে আলতা গড়নের সাথে কলাপাতা রঙের জামাটা একদম আষ্টে পিষ্টে লেপটে আছে। ঠান্ডায় রক্ত জবার অঞ্জলির ন্যায় ঠোঁট জোড়া কাঁপছে। রিচার্ড এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকলো মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত। তার কপালের ভাঁজ দুটো ক্ষণিকের জন্য বিলীন হয়ে গেল। তবুও অতিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, গম্ভীর। এত সকালে বৃষ্টিতে ভিজছো কেন? সর্দি লেগে যাবে তো। লুকাসের কথার মেয়েটা চোখ তুলে তাকায়। একটু দরদ মাখা কথায় ভেতর থেকে ভয়গুলো যেন কিছুটা হলেও কমে গেল। নিচু গলায় বলল, আমার চাচি এখনো ঘুমাচ্ছে, সেই সুযোগেই পালিয়ে বের হয়ে আসলাম। কথাগুলো বলার সময় মেয়েটার চোখগুলো হেসে উঠল। এখনো কথা শুনে কিঞ্চিত আশ্চর্য হলো নেশো। ঠোঁট কামড়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, পালিয়ে এসেছো মানে? আমাকে বের হতে দেয় না তো, কিন্তু বৃষ্টি আমার খুব পছন্দের, তাই লুকিয়ে আসতে হলো। এইটুকু বলে সঙ্গে সঙ্গে মেয়েটা জিভ কামড়ে ধরল। মেয়েটার বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল লুকাস। নেশো সন্দেহবাচন দৃষ্টিতে চেয়ে চিরত গম্ভীর গলায় বলল, বের হতে দেয় না মানে? এই মেয়ে, তুমি কি হ্যারাসমেন্টের শিকার? আকস্মিক মেয়েটার চোখে মুখে আধার নেমে এলো। ঘন ঘন দুপাশে মাথা নাড়িয়ে বলল, না না না, তেমন কিছুই না ভাইয়া। নাম কি তোমার? নেশার সন্দেহবাতিক চোখ দেখে কিছুটা ঘাবড়ে যায় মেয়েটি। মিয়ে গিয়ে নিচু গলায় বলল, এলিজাবেথ ইমরা এরিন। এত বড় নাম! লুকাসের কথায় প্রত্যুত্তর করল না মেয়েটা। আবারও কাশি শুরু হয় নেশোর। এলিজাবেথ নামের মেয়েটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওনাকে পানি দেন। লুকাস বিরক্তের চ উচ্চারণ করে বলল, আরে পানি তো নেই গাড়িতে। আমি নিয়ে আসছি। বলে দৌড়ো গেল এলিজাবেথ। রিচার্ড অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে দেখলো মেয়েটির ছুটে যাওয়া। মেয়েটিকে দেয়াল টপকাতে দেখে চোখ কপালে উঠে যায় লুকাসের। এত বড় একটা মেয়ে মেইন গেট রেখে দেয়াল টপকে যাচ্ছে কেন? কিছু মুহূর্তের মধ্যে মেয়েটিকে নিয়ে নানান কৌতূহল জেগে উঠল গাড়িতে অবস্থানরত 3 মানবের মনে। কয়েক মিনিটের মাথায় এলিজাবেথ আবারও দেয়াল টপকে ফিরে আসে, হাতে পানি বোতল। গাড়ির সামনে এসে হাঁপাতে থাকলো। নেশো পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। সাহায্যের বিনিময় হিসেবে নেশো মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে দিলে মেয়েটার চেহারার রং বদলে যায় সঙ্গে সঙ্গে। পানির বোতল না নিয়ে দ্রুত চলে যায়। চল ফাঁক হয়ে যায় লুকাসের। এইটুকু মেয়ের এত আত্মসম্মান দেখে, অথচ একটু আগেও কিভাবে বাচ্চাদের মতো আচরণ করছিল। কিছু মুহূর্ত পরই একজন গার্ড গাড়ি নিয়ে হাজির।
তারা গিয়ে নতুন গাড়িতে গিয়ে বসলো। নেশো গাড়ি চালাতে চালাতে বলল, মেয়েটার নামের মতোই অদ্ভুত চালচলন। ঠিক, কত কঠিন নাম। বাঙালি মেয়ে একটা সহজ নাম দিলে হতো না? তুমি দিয়ে আসলেই পারতে। আজব, আমি কি নাম দেব? দুজনের তেরছা নজরে একে অপরের দিকে চাওচাই করলো কৌতূহলবশত, তবে কোনো শব্দ করলো না। রিচার্ড একদৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। দুজনের কেউই বুঝতে পারলো না হঠাৎ রিচার্ডের রেড নাম বলার পেছনের কারণ কি। আমাদের ঘুমের সুযোগ নিয়ে নষ্টামি করতে গিয়েছিলি সকাল সকাল, না? বলে আর একটা থাপ্পড় বসালো সবিতা বেগম। এবার ছিটকে গিয়ে ফ্লোরে পড়লো এলিজাবেথ। ভেজা চোখে চাচির দিকে তাকায় এলিজাবেথ। ইব্রাত এলিজাবেথের চাচাতো বোন সোফায় বসে মিটিমিটি হাসতে হাসতে দেখতে থাকে এলিজাবেথের করুণ হালত। চাচাতো ভাই শিহাব হামি দিতে দিতে রুম থেকে বেরিয়ে এলো। নিচে পড়ার কারণে এলিজাবেথের বুক থেকে ওড়না সরে গিয়েছে। শিহাবের কুৎসিত চাহনি দেখে তড়িঘড়ি করে নিজেকে ঢেকে নেয় এলিজাবেথ। সবিতা বেগম এলিজাবেথের চুলের মুঠি ধরে টেনে তুলল ওকে। ইকবাল সাহেব এসে ছাড়িয়ে নেয় এলিজাবেথকে। চোখ গরম করে তাকালেন স্ত্রীর দিকে। মারছো কেন? সকাল সকালেই অশান্তি না করলে দিন শুরু হয় না তোমার, না? চেঁচিয়ে উঠল সবিতা বেগম। একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। নিজের আদরের ভাগ্নি যে কি করে সেই খবর রাখো। কি করছে এলিজাবেথ? নষ্টামি করতে গিয়েছে সকাল সকাল। মুখ সামলে কথা বল সবিতা। নিজের ভাগ্নিকে জিজ্ঞাসা করো সকাল সকাল কেন গোসল করেছে, কোন নাগরের কাছে গিয়েছিল আমার ফ্রিজ থেকে পানের বোতল নিয়ে। হতভম্ব হয়ে গেল ইকবাল সাহেব। লজ্জায় ঠুকরে কেঁদে উঠল এলিজাবেথ। গালে আঙুলের ছাপ স্পষ্ট। ইকবাল সাহেব কিছু বলতে যাবে তখনই শোনা যায় বাইরে অনেকগুলো গাড়ির হর্নের শব্দ। সবিতা বেগম এলিজাবেথের দিকে চোখ গরম করে তাকিয়ে মাথা নাড়াতেই দৌড়ে ভেতরে চলে যায় এলিজাবেথ। শিহাব দেখতে গেল কে এসেছে। সদর দরজার কাছে গিয়ে দেখতে পেল গেটের সামনে সারি সারি করে 5টা মার্সিডিজ দাঁড় করানো। গাড়ির ভেতর থেকে কালো পোশাক পরিহিত দলে দলে লোক বেরিয়ে আসছে। সকলের হাতে অস্ত্র। হতবাক হয় সে। গার্ডরা বের হয়ে দুপাশে সারি হয়ে দাঁড়িয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিল। লুকাস ডোর খুলে দিলে ভেতর থেকে রিচার্ড বেরিয়ে আসে। পা থেকে মাথা পর্যন্ত পুরো কালোতে আবৃত। বুকের সামনে কালো শার্টের 2টি বোতাম খোলা। ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠাম বুক উদীয়মান। গার্ডদের সারি হয়ে তৈরি করা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে সরাসরি এসে দাঁড়ায় ইকবাল সাহেবের সামনে। শুকনো ঢোক গিলল ইকবাল সাহেব। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অকপটে প্রশ্ন করল, কে আপনি? মেঘলা আকাশ, ঝাঁপিয়ে রোদ উঠেছে। সোনালি আলোতে চিকচিক করে বৃষ্টির পানিগুলো। রৌদ্রময় বেলা তখন 11টা। রোদের তৎপরতায় বোঝার অবস্থা নেই যে কিছু মুহূর্ত আগেও ভুবন কাঁপিয়ে বৃষ্টি পড়েছে। চারিপাশে ঝলমলে আলো দুটি ছড়ালে মধ্যরাতের অমাবস্যার ন্যায় আধার নেমে এসেছে শান্তিসুধা নিকেতনে। সবিতা বেগম ইরাবতকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। জুবুথুবু করে কাঁপছে গরম তাদের। মাথার উপর গান পয়েন্ট করে রেখেছে কালো পোশাক পরিধান করা গার্ড। শিহাবকে পিঠমোড়া ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে। পিঠের উপর পা দিয়ে মাথায় গান পয়েন্ট করে রেখেছে গার্ড। ইকবাল সাহেব হাঁটু ভাঙা অবস্থায় অসহায়ের মতো নির্জীব চোখে দেখছেন স্ত্রী সন্তানের করুণ হালত। চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালো। এলিজাবেথ রক্তাভ মুখশ্রীতে ভেজা চোখে আড়াল থেকে দেখছে। চোখের পাতা কাঁপছে এলিজাবেথের। এখনই বুঝি ছুটে আসবে। ইকবাল সাহেব মৃদু মাথা নাড়িয়ে বোঝে এদিকে না আসতে। সকল গার্ডরা একসাথে গান লোড করলে সেই শব্দে বুক শুকিয়ে আসে সকলের। মৃত্যুর প্রস্তুতি নিয়ে চোখ বুজে ফেলল ইকবাল সাহেব তকবদ্ধ করে। চিৎকার দিয়ে ছুটে আসে এলিজাবেথ। দুহাতে চাপড়ে ধরল চাচাকে। এলিজাবেথ বেরিয়ে আসতেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে রিচার্ডের। গার্ড টেনে হিস্ট্রে ইকবাল সাহেবের থেকে সরিয়ে নেয় এলিজাবেথকে। ইকবাল সাহেবের একতলা বিশিষ্ট বাড়ির 5 সদস্যের পরিবার। সকলে ভয়ে তটস্থ। সম্পূর্ণ বাসার ঘর দখলে নিয়ে নিয়েছে কালো পোশাক বেশধারী গার্ডরা। সকলের হাতে হাতে কালো বিদেশি অস্ত্র। রিচার্ড সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আয়েশি ভঙ্গিমায়। লুকাস আর ন্যাশো দুপাশে টান টান হয়ে দাঁড়িয়েছে বুক বেঁধে। শক্ত চিবুক তাদের। পরনে কালো ওভারসাইজ কোট, যাতে লম্বা দৈহিক লুকাস আর ন্যাশোকে দানবীয় বিধ্বংসী লাগছে। তরুণ বয়সী রক্ত গরম শিহাব চেঁচিয়ে উঠল পরিস্থিতি না বুঝে। সবিতা বেগম ছেলেকে 1000বার চোখে ইশারা দিয়ে চুপ করতে বলল, চুপ করে না শিহাব। গুমট পরিবেশে শুধু শোনা গেল শিহাব উগ্র কণ্ঠস্বর, আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? কি চাই? ভালোই ভালোই ছেড়ে দিন বলছি, না হয় পুলিশ ডাকবো এক্ষুনি।
হঠাৎই রিচার্ডের অট্ট হাসিতে কেঁপে উঠল শান্তিসুধা নিকেতন। বিদঘুটে হাসির ঝংকারে কান চেপে ধরে এলিজাবেথ। চোখের সামনে এলোমেলো ঝাপসা স্মৃতিচারণ হতে থাকে। মাথায় প্রচণ্ড চাপ অনুভূত হয়। দুধে আলতা মুখশ্রী নীলবর্ণ ধারণ করতে থাকে ধীরে ধীরে। দুহাতে কান চেপে ফ্লোরে মাথা গুজে হাঁপাতে থাকে অস্বাভাবিকভাবে। এলিজাবেথের অবস্থা দেখে ইকবাল সাহেব এবার মুখ খুললেন। আপনারা কে আমি জানি না, কিন্তু আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? আমাদের অপরাধ কি? এবার হাসি থামালো রিচার্ড। চোখ থেকে কালো সানগ্লাস খুলে ফেলল। ন্যাশো হাত বাড়িয়ে দিল, ন্যাশোর হাতে রাখলো সানগ্লাস। সানগ্লাস হাতে নিয়ে আবারও সটনভাবে দাঁড়ায় ন্যাশো। এবার উদীয়মান হলো রিচার্ডের সুগভীর নিখোঁজ সমুদ্র নীল চোখ, দৃষ্টি অনুভূতিহীন, শূন্য অভিব্যক্তি, যাতে নেই কোনো ভাবান্তর। রিচার্ড হাত তুলে লুকাসকে ইশারা দিতেই সামনে ছোট টেবিলে একটা ফাইল রাখলো লুকাস। উপরে ক্যাসিনোর লোগো দেখামাত্র শুকনো ঢোক গেলে শিহাব। এতক্ষণে তেজ মুহূর্তেই মিয়ে যায়। তাদেরকে ঠোঁট বাঁকিয়ে হাসলো রিচার্ড। টাকা চাই, টাকা। কিসের টাকা? ইকবাল সাহেবের কথায় রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না। ভাব হেল্লেশহীনভাবে সোফায় গায়েলিয়ে দেয়। গার্ড শিহাবের পিঠে পা দিয়ে আরও জোরে চেপে ধরলে ব্যথায় কুকড়িয়ে ওঠে শিহাব। সবিতা বেগম আদরের ছেলের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। আমার ছেলেকে ছেড়ে দিন, কি ক্ষতি করেছি আমরা আপনাদের? কোনোর উত্তরের বিপরীতে শিহাবের পিঠে শুধু চাপ বাড়তে থাকে। শিহাব এবার খুব ভালো করে বুঝতে পারছে ওর মুখ থেকে সত্যিটা বের করতে চাইছে রিচার্ড। অগত্যা এবার মুখ খুলল শিহাব, বিস্ময়কর চোখে তাকিয়ে বলল, রয়্যাল গেছিল আপনার? এবারে শুধু ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। সোজা হয়ে দুই হাঁটুর উপর কোনোই ভর দিয়ে বসল রিচার্ড। দৃষ্টি সরাসরি নিক্ষেপ করল শিহাবের ভয়াতুর চোখে। তীক্ষ্ণ চেহারা নীল চোখের সেই চিরাচরিত চাহনি তীরের ফলার মতো বিধে শিহাবের বুকে। রিচার্ডের তামুকের মধ্যে টান টান অগ্রভাগের অপ্রভংশে কোনাকুনি কাটা দাগ ধারালো ছুরির মতো চকচক করছে। মাথা নিচু করে ফেলল শিহাব। ইকবাল সাহেব অবিশ্বাস্য নজরে তাকালো ছেলের পানে। তোর ক্যাসিনোতেও যাওয়া আসা ছিল? ছেলের নীরবতা দেখে আরো গর্জে উঠল ইকবাল সাহেব। স্ত্রীর দিকে তাকিয়ে শক্ত গলায় চেঁচালো, এই মানুষ করেছো ছেলেকে? লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলেছিলে, নিজের হাতে নষ্ট করেছো ছেলেকে। আমার সসম্মানের শিক্ষকতার পেশার টাকা দিয়ে জুয়া খেলতো আমার ছেলে। একে আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। এখানে কোনো ফ্যামিলি মেলোড্রামা দেখতে আসিনি। রিচার্ডের কথায় গার্ডরা এবার সকলের মাথার সাথে চেপে ধরে গান। ইবরাত মাকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। ইকবাল সাহেব ঘৃণিত চোখে ছেলের দিক থেকে নজর ফিরিয়ে নেয়। চোখে ফুটে উঠেছে অসহায়ত্ব এক পিতার। ঘুরে তাকালো মেঝেতে লুটিয়ে থাকা এলিজাবেথের দিকে। এলিজাবেথের লাল ঘন কেশ ফ্লোরে বিছিয়ে আছে, যার ফলে অবয়ব দেখা যাচ্ছে না। গার্ডরা অদ্ভুতভাবে চেয়ে আছে এলিজাবেথের দিকে। হঠাৎ রিচার্ড কোমরে গুজে রাখা শটগান বের করে সামনে ক্যাবিনেটের উপর সাজিয়ে রাখা সিরামিকের ফুলদানিতে শুট করলো। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মেঝেতে। কেঁপে ওঠে সকলে আতঙ্কে। গার্ডা দৃষ্টি সরিয়ে নত দৃষ্টি নিবিষ্ট করে তৎক্ষণাৎ গুমট পরিবেশ। সবিতা বেগম আর ইরাবাদের কান্নায় গরম হয়ে উঠল। শিহাবের নাক দিয়ে রক্ত বের হচ্ছে পিঠে অধিক চাপ প্রয়োগের ফলে। স্মৃতিচারণ করতে থাকে পুরনো দিনের। স্বভাবগতভাবে ছোট থেকে শিহাব খুবই দস্যি আর বদ। সকল রকম নেশার সাথে জড়িয়ে গিয়েছিল এই 22 বছর বয়সে। সবিতা বেগম একদম ছিলেন নাওটা। শত অন্যায় করলেও কখনো কোনো শাসন করেনি, বরঞ্চ ইকবাল সাহেব করতে চাইলে ওনার সাথে ঝগড়া বিবাদ করত। ছেলেকে দেখে বুঝলো সেটাই মেনে চুপ থাকতো। নেশার পাশাপাশি একটা সময় জোয়া খেলায় জড়িয়ে যায় শিহাব। প্রথম লাভ দেখে ধীরে ধীরে লোভে পড়ে টাকার সংখ্যা বাড়াতে থাকে। কিন্তু পরিস্থিতি বা কপাল যা বলা হোক, সবসময় আমাদের অনুকূলে থাকে না। লোভ থেকে বের হতে পারেনি শিহাব। এমন করতে করতে একসময় অনেক টাকা ঋণী হয়ে যায় ক্যাসিনো ম্যানেজারের কাছে। 3 মাস যাবৎ শুধু সময় চেয়ে আসছে পরিশোধ করে দিবে বলে। তখনও জানতো না ক্যাসিনোর মালিক কে, কিন্তু এমনটা হবে তা কল্পনাও করেনি শিহাব। এদের নীরবতায় এবার বিরক্ত হয় রিচার্ড। বেশি কথা বলা এবং সময় ব্যয় করা দুটো জিনিসে খুবই স্ট্রিক্ট রিচার্ড। হিংস্রতার টানাপোড়নে ধামাচাপা পড়ে যাওয়া অমানবিক মস্তিষ্কে এসব কান্না ন্যাকা কান্না ছাড়া কিছুই মনে হয় না। রাগে কপালের পাশের রাগ ফুলে ফেঁপে উঠেছে। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। আরেকটা সাউন্ড হলে এক্ষণে মাটি চাপা দিয়ে দিব সবগুলোকে। সবিতা বেগম দুহাতে মুখ চেপে ধরল মেয়ের। নিজে দাঁতে দাঁত চেপে যত সম্ভব চেষ্টা করছে কান্না আটকানোর। ইকবাল সাহেব তপ্ত শ্বাস ফেলে কোনো রকম ভনিতাহীন বলল, কত টাকা?
25 লাখ। রিচার্ড নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম ইকবাল সাহেবের। রক্তাভ মুখে তাকায় ছেলের দিকে। লজ্জায় মাথা তুলে না শিহাব। সবিতা বেগম কান্না মিশ্রিত গলায় ছেলেকে বলল, বাপ, এটা তুই কি করলি? এত টাকা কোথায় পাবো আমরা? হয় টাকা নয় জীবন। ইউ হ্যাভ গট 2 অপশনস। সবিতা বেগম এবার ছুটে গিয়ে রিচার্ডের পায়ে পড়ল। অঝরে কাঁদতে থাকে। মাথায় রক্ত উঠে যায় রিচার্ডের। তীব্র ঘৃণায় চোখের নীলমণির পাশের সাদা অংশ অগ্নিকুণ্ডের লাল লাবার ন্যায় রূপ ধারণ করে। লুকাস আর ন্যাশর মতো হিংস্র স্বভাবের দুজনও ঘাবড়ে যায় এটা দেখে। লুকাস চটজলদি টেনে রিচার্ডের পা থেকে সরিয়ে আনে সবিতা বেগমকে। মহিলা আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের দিকে তাকিয়ে। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি বাবা। একটা মাত্র ছেলে আমার। আমার ছেলের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ছোট মানুষ ভুল করে ফেলেছে, কিছুদিন সময় দাও আমাদের, আমরা সব টাকা পরিশোধ করে দিব। সবিতা বেগমের প্রতিটা কথায় রিচার্ডের রাগ তিরবির তিরবির করে বাড়তে থাকে। হিংস্র জানোয়ারের মতো চোখ বুজে অযথা সিলিংয়ে গুলি করতে থাকে অনবরত। আশেপাশের গাছপালায় অবস্থানরত সকল পাখি উড়ে গেল গুলির বিকট শব্দে। এবার শোনা যায় এলিজাবেথের হুড় হুড় করে কান্নার আওয়াজ। কান্নার তালে তালে শরীর কাঁপছে। এলিজাবেথের কান্নার শব্দে নিজের চুল টেনে ধরে ফুঁসতে থাকে রিচার্ড। গার্ডরা মাথা নত করে দাঁড়িয়ে আছে তখনও। আকস্মিক চেহারার রং পাল্টে গেল রিচার্ডের। হিংস্রতার ছাপ মুছে গিয়ে ঠোঁটের কোণে ফুটে ওঠে পৈশাচিক আত্মার শয়তানি হাসি। ঠিক আছে, জীবন দিতে হবে না। টাকার বিনিময়ে আমার রক্ষিতা হিসেবে নিয়ে যেতে চাই আপনার মেয়েকে। আতকে উঠে ইকবাল সাহেব। গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে গিয়ে জাপটে ধরে ইবারতকে। ইবারত তখনও ধ্যানের মধ্যে ছিল। আদতেও কোনো কথা তার কানের মধ্যে গিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ। মন্ত্রমুগ্ধকর একগৃহে দৃষ্টিতে তাকিয়ে আছেন শক্ত তামুকে। বোনের প্রসঙ্গ উঠতেই আবারও গর্জে উঠল শিহাব। চেঁচাতে থাকলো, আমার বোনের গায়ে একটা কেউ হাত দিলে কুত্তা দিয়ে খাওয়াবো আমি। রিচার্ডের ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। খানিকটা ঝুঁকলো শিহাবের দিকে। হেসে সরু গলায় বলল, আর ইউ শিওর? অতর্কিত আক্রমণে মাটিতে আবারও লুটিয়ে পড়ল শিহাব। পা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। সবিতা বেগম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ছুটে ছেলের কাছে যাওয়ার জন্য। এলিজাবেথ এক কোণে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। তাকিয়ে দেখতে পাচ্ছে না সামনের অপ্রীতিকর ভয়ঙ্কর দৃশ্য। কুণ্ডলি পাখি আসা দুর্বল গলায় উচ্চারণ করল, ওদেরকে ছেড়ে দিন না। কি ক্ষতি করেছে আপনার? ভাইয়া সকালেও তো আপনাকে সাহায্য করেছি আমি। এহনো গুমট পরিবেশে এলিজাবেথের হিমশীতল ঠান্ডা গলা যেন এক ফালি উষ্ণ হাওয়া বইয়ে দিয়ে গেল। লুকাস এলিজাবেথের করুণ দৃষ্টি উপেক্ষা করে চোখ ফিরিয়ে নেয়। তাদের মন শক্ত ধাতু দিয়ে গড়া। এই প্রফেশনে নমনীয়তা চলে যায়। এখানে ঠাঁই নেই কোনোরূপ ভালোবাসা, ভালো লাগা, কৃতজ্ঞতা। হিংস্রতা আর উগ্রতা ছাড়া বাকি সকল কিছু নস্যি তাদের জগতে। এলিজাবেথের কথা শুনে কিরমিরাতে থাকে সবিতা বেগম। তার মানে তুই এদের এখানে নিয়ে এসেছিস? অকৃতজ্ঞ নেমহারাম! এতদিন আমাদের নুন খেয়ে আমাদের পিঠে পিছে ছুরি মারছিস? না চাচি, বিশ্বাস করো, আমি চিনিও না ওনাদের। এদের কাউকে চিনি না আমি। আর একটা কথা বলবি না, নষ্ট মেয়ের জাত। রূপ দেখিয়ে এদের উস্কিয়ে দিয়েছিস আমাদের বিরুদ্ধে। সবিতা, চুপ করো তুমি। নিজের ছেলের দোষ এভাবে ওর উপর চাপিয়ে দিতে পারো না তুমি। আমি কি পারি না পারি এটা আজ দেখাবো। সবিতা বেগম ওদের থেকে ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টেনে তুলল এলিজাবেথকে। ব্যথায় এলিজাবেথের চোখের কার্নিশ ছাপিয়ে স্রোতের ধারা বইল। চাচির হাত থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। গলা হাতে নির্গত কর্কশ গঙানি শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, আহ চাচি, লাগছে আমার। হঠাৎ এলিজাবেথ ছিটকে গিয়ে পড়ল রিচার্ডের বুকে। সবিতা বেগম হাত চেপে ধরে মেঝেতে বসে আহাজারি করতে লাগলো। ইবারত ওড়না দিয়ে মায়ের হাত চেপে ধরে। শিহাব রক্তাক্ত পায়ে ঠেঙ্গিয়ে ঠেঙ্গিয়ে মায়ের কাছে যায়। ইকবাল সাহেব দিশেহারা হয়ে পড়ল। স্ত্রী সন্তান কাকে রেখে কাকে বাঁচাতে তাল মাতালে পড়ে যায়। চোখের সামনে সকল কিছু ঝাপসা হয়ে আসছে। নিজেকে এত অসহায় আর কোনোদিন লাগেনি ইকবাল সাহেবের। সারা জীবন সত্যের পথে চলে হালালভাবে জীবিকা নির্বাহ করে শেষে কিনা এই বয়সে এসে এভাবে প্রতিদান দিতে হচ্ছে। রিচার্ডের কপালের রোগগুলো ফুলে ফেঁপে উঠেছে। দু চোখে দাউ দাউ করছে আগুনের লেলিহান। বলিষ্ঠ হাতে এলিজাবেথকে নিজের বৃক্ষপটে চেপে ধরে রেখেছে, অপর হাতে গান। সবিতা বেগমের রক্ত এসে ছিটকে পড়েছে রিচার্ডের নাকে, মুখে। টপ টপ করে রক্তে ফোঁটা পড়তে থাকে গাল বেয়ে বেয়ে। উষ্ণ রক্তের ফোঁটা মাথায় পড়তে ঘর থেকে বেরিয়ে এলিজাবেথ
কাপা কাপা হাতে মাথায় হাত রাখলো এলিজাবেথ। হাতে রক্ত দেখতে পেয়ে সর্বাঙ্গ শিওরে উঠল। তাকালো নিজের কাঁধে চেপে ধরা রিচার্ডের হাতে। সঙ্গে সঙ্গে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। ছোটার জন্য বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। না পেরে ঢুকরে কেঁদে উঠল। কণ্ঠ বুঝে এলো কান্নায়, অস্পষ্ট আওয়াজে আওড়ায়। ছেড়ে দিন আমাকে প্লিজ। আমার চাচি আর ভাইয়াকে হসপিটালে নিতে হবে। দে নিড ট্রিটমেন্ট রাইট নাও। লুকাস আর নেশয় দুজনেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। একে অপরের দিকে তেরছাভাবে তাকাচ্ছে বারবার। দুজনের চোখই অধিক মাত্রায় বিস্মিত। ঝুলে গিয়েছে চোয়াল। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখছে রিচার্ডের হাতের বাঁধনে এলিজাবেথকে একটা মেয়ে। রিচার্ডের সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নি শিখা বিচ্ছুরিত হচ্ছে, যা দিয়ে পারলে এখনই ভস্য করে দিবে সকলকে। এলিজাবেথ টানছে নিজেকে চাচির দিকে যাওয়ার জন্য, তবে এক ইঞ্চিও নড়তে পারছে না রিচার্ডের বলিষ্ঠ হাতের শক্ত বাঁধন থেকে। হঠাৎ চাচির কথায় থমকে গেল এলিজাবেথ। থেমে গেল হাত পা ছাড়া পাওয়ার জন্য। আপনার রক্ষিতা চাই তো, ওকে নিয়ে যান। দেখুন আমার মেয়ের থেকে কত সুন্দরী। আমার মেয়েকে নিয়ে যাবেন না দয়া করে। এই মেয়েকে নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই, তবুও আমাদের ছেড়ে দেন। এই মেয়ে আমাদের আশ্রিতা ছাড়া কিছুই না। মায়ের কথার সাথে সাথে তাল মেলায় ইবরাত। হ্যাঁ, নিয়ে যান ওকে, ও আমার বোন না। এসব কি বলছো তোমরা? এলিজাবেথ আমার দায়িত্ব। দায়িত্বের জন্য নিজের মেয়েকে ভাসিয়ে দিতে যাচ্ছ? কেমন বাবা তুমি? কিছু মুহূর্তের জন্য দম আটকে আসে ইকবাল সাহেবের। চোখ খুলে তাকায় এলিজাবেথের অবিস্মরণীয় চোখে। ইকবাল সাহেবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এলিজাবেথের মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে চাচি আর বোনের বলা কথাগুলো। এতটাও কঠোরতা হয়তো আশা করেনি তাদের কাছ থেকে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এলিজাবেথের। নিস্তের চোখে তাকিয়ে দেখলো চাচার অসহায়তা। অনুভব করতে পারছে চাচার ভেতরে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া টুকরো কাচের শব্দ। স্বার্থপরের মতো আমি পারবো এলিজাবেথকে ধ্বংসের মুখে ঠেলে দিতে? রহস্যজনকভাবে বাবার কথার সাথে তাল মেলালো শিহাব। পায়ের ব্যথা চেপে রেখে দাঁতে দাঁত চেপে দুর্বল গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক বলেছে। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, তো তোর বোনকে দে। ইব্রাতকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল সবিতা বেগম। ভয়ে মায়ের বুকের ভেতর মাথা গুজে ইব্রাত। সবিতা বেগম এলিজাবেথের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল, মারে, ও তোর ছোট্ট বোন। এভাবে আমার ইব্রাতের জীবনটা নষ্ট হতে দিস না। এত বছর তোকে খাইয়ে পড়ে রেখেছি, একটু কৃতজ্ঞতা স্বীকার কর। আমি তোর পায়ে ধরি মা, আমার মেয়েটাকে বাঁচা। চোখের পানি গালে শুকিয়ে গিয়েছে এলিজাবেথের। আর কান্না আসছে না ভেতর থেকে। নিজেকে অনুভূতিহীন শূন্য লাগছে। এলিজাবেথ নির্জীব চোখে এক পলক তাকালো চাচের দিকে। ইকবাল সাহেব দুপাশে মাথা নাড়ে এলিজাবেথকে না করছে। ফিসলে হাসলো এলিজাবেথ। পরপর তাকালো চাচির দিকে, তাকালো ভয়ে গুটিয়ে যাওয়া ইব্রাতের দিকে। দেখলো চাচি কিভাবে আশা নিয়ে চেয়ে আছে এলিজাবেথের দিকে। চোখ বলে দিচ্ছে এলিজাবেথ রাজি হয়ে যাবে। আমার মেয়ের জীবন বাঁচিয়ে দে। তুই তো আরো 8 বছর আগেই মেয়ে গিয়েছিস, এবার একেবারেই মরে যা। আমি রাজি। রক্ষিতা মানে কি আদৌ জানে এলিজাবেথ, নাকি শুধু রাজি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো চাচির কাছে এত বছর খাইয়ে পরিয়ে রাখার জন্য, যেটা চাচির ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করা। রিচার্ডের চওড়া তামুকে ফুটে উঠল বেজার নৃশংস হাসি। একজন গার্ডের দিকে তাকিয়ে ঘাড় বাঁকিয়ে কিছু ইশারা করলে গার্ড একটা ফাইল এনে রাখলো টেবিলের উপর। রিচার্ড কোট থেকে কলম বের করে এগিয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ তখনও পর্যন্ত দেখেনি তার মালিককে, যে তাকে 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিল রক্ষিতা হিসেবে। আজ থেকে কেনা গোলাম হয়ে গেল এলিজাবেথ, চাকরানি থেকে দাসী। ফাইলে কি লেখা তা না দেখে এলিজাবেথ কলম হাতে নেয়। ইকবাল সাহেব ছুটে যেতে চাইল ভাগ্নের কাছে। গার্ডরা আটকে দিল ইকবাল সাহেবকে। ভদ্রলোক গলা ফাটিয়ে চেঁচাতে থাকে, এলিজাবেথ না, না মা, এমনটা করিস না। তোর চাচির কথায় এভাবে নিজের জীবনটা ধ্বংস করে দিস না। নিজেকে নিজে ফেস করতে পারবো না আমি। আমার ভাইয়ের অস্তিত্ব এভাবে আমি মুছে দিতে পারবো না। আমাকে এভাবে হারিয়ে দিস না মা। ইকবাল সাহেবের অজস্র আকুতি মিনতি উপেক্ষা করে পেপারে সাইন করে দিল এলিজাবেথ। সাইন করার সাথে সাথে এলিজাবেথের হাত থেকে কলমটা পড়ে গেল। এতক্ষণ আটকে রাখা দম একসাথে ছাড়লো। ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। সবিতা বেগমের ঠোঁটে ফুটে উঠে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। শিয়াব তপ্ত শ্বাস ফেলে মাথা নুয়ে। ইকবাল সাহেব এলিজাবেথকে বারবার ডাকতে থাকে, কিন্তু সাড়া দেয় না এলিজাবেথ। হাঁটু গেড়ে মেঝেতে বসে।
টেবিলে মাথা ঠেকিয়ে অঝরে কাঁদতে থাকে। রিচার্ড একটানে পেপারটা নিয়ে ফোল্ড করে ওভারকোটের ভেতরের ওয়েস্ট কোটের পকেটে রেখে দেয়। লুকাস নেশো ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। তারা কেউই জানতো না এই পেপারের ব্যাপারে। পরবর্তীতে রিচার্ডের কথা শুনে তাদের কপালের ভাঁজ বিলীন হয়ে স্বাভাবিক হলো দুজনেরই। 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিলাম এই মেয়েকে আমার সারা জীবনের রক্ষিতা হিসেবে। ডিল ডান, হিসেব ক্লিয়ার। বলে একটান এলিজাবেথকে পুরুষালীর রুক্ষ টান টান কাঁধে তুলে নিল, আর এক মুহূর্ত দেরি না করে গমগমে পায়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। লুকাসের চোখ কঠোর থেকে বেরিয়ে আসবে এবার। নেশো খুবই গম্ভীর লোক, খুব সহজে কোনো কিছু তাকে বিচলিত করে না। রিচার্ডের পিছু পিছু গেল তারা। ইকবাল সাহেব গলা ফাটিয়ে চেঁচাতে থাকে পেছন থেকে। গাড়ির কাছ থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এলিজাবেথ দৃষ্টিসীমানার বাইরে চলে যেতে ব্যর্থ পিতার ন্যায় নিচে বসে ঠুকরে কেঁদে উঠল ইকবাল সাহেব। গাড়ি চলছে হাইওয়ে ধরে। উদ্দেশ্য রিচার্ডের বাগান বাড়ি। প্রতি বছর একবারই দেশে আসে রিচার্ড, আর তখন এই বাগান বাড়িতে ওঠে। এলিজাবেথ কাঠের পুতুলের মতো জড়সড় হয়ে বসে আছে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। সেকেন্ডের ব্যবধানে ওদের গাড়ি এগিয়ে চলেছে একের পর এক গাড়িগুলোকে ছাড়িয়ে। বাইরে তাকিয়ে থাকলেও কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না এলিজাবেথের। জীবনের কঠিন হিসাব মেলাতে ব্যস্ত সে। আজ থেকে কারোর রক্ষিতা সে। নতুন জীবন, নতুন সূচনা। যে জীবনের জন্য এক কাপড়ে বেরিয়ে এসেছে সে। আচ্ছা, কেমনভাবে গ্রহণ করবে এলিজাবেথ সেই জীবনটাকে, বা সেই জীবন কিভাবে ওয়েলকাম জানাবে তাকে নতুন জীবনের সূচনায়? এলিজাবেথ কি আদৌ বুঝতে পারছে রক্ষিত শব্দের মানে কি, না এখনও ঘোরের মধ্যে পড়ে আছে? নেশো একটু পরপর ফ্রন্ট মিরর দিকে দিয়ে দেখছে রিচার্ডকে, যে ট্যাবে খুবই মনোযোগ দিয়ে কিছু দেখছে। নেশো পরপর দেখলো পাশে বসে থাকা একটা প্রাণহীন দেহকে, যা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। এখানে থেকেও যেন এখানে নেই। কোনো এক গহীন জঙ্গলে হারিয়ে গিয়েছে সেই ছটফটে সত্তাটি, যা সকালেও ছিল, তারা দেখেছে। তবে কারোরই সাহস নেই রিচার্ডের কাছে প্রশ্ন করার। হঠাৎ কি এত জরুরি তলব ছিল যে 25 মিনিটের মধ্যে মেয়েটির সব ডিটেলস বের করে একদম রক্ষিতা বানিয়ে নিয়ে আসতে হলো? যে মানুষটা নিজের বাসায় একজন ফিমেল মেডও রাখে না। গাড়ি নিয়ে থামলো বাগান বাড়ির সামনে। চটজলদি দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিল। রিচার্ডের আগমন দেখতে পাওয়া মাত্র সকল গার্ডদের চেহারার রং বদলে যায়। ভয়ে তটস্থ হয়ে গেল সকলে। এটা বাগানবাড়ি হলেও আদতেও এটা কোনো দিক দিয়ে বাগানবাড়ির ক্যাটাগরিতে পড়ে না। অদ্ভুতভাবে ডিজাইন করা এই আবাসস্থলটি। নেই কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া বা কোনো গাছগাছালি। বাংলো বাড়ির মতো ডুপ্লেক্স বাড়ির সামনে শুধু একটা সুইমিং পুল, তাছাড়া আর কিছুই নেই। প্রধান ফটকের সামনে সারি সারি করে কালো 4টে গাড়ি রাখা। অস্ত্র হাতে গার্ডরা চারিদিকে ঘুরঘুর করছে মাছির মতো। সকলের পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, একই সাথে চোখে কালো সানগ্লাস। দেয়ালের উপর দিয়েও কাঁটাতারা দেওয়া 4 ফুট উঁচু করে। দৃষ্টিসীমানের ভেতর আর কোনো বাড়ি নেই। লম্বা লম্বা ঘন ঝাড় জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। লোকালয় থেকে অনেকটা দূরে এই বাগান বাড়ি। ঘন জঙ্গল পেরিয়ে আসতে হয় এখানে। জঙ্গল থেকে ভয়ানক প্রাণীদের অদ্ভুতরে আওয়াজ ভেসে আসছে। কেমন গা ছমছম একটা পরিবেশ। গাড়ি সরাসরি গিয়ে থামলো মেইন এন্ট্রেন্সের সামনে। দ্রুত লুকাস নেমে ডোর খুলে দিল। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন ছিল। হঠাৎ শক্ত হাতের টান অনুভব করলে হতচেতন হয়ে ফিরল। রিচার্ড হ্যাঁচকা টানে এলিজাবেথের আবারও কাঁধে তুলে নিল। সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বলিষ্ঠ দেহের অধিকারী রিচার্ডের এক হাতই যথেষ্ট এলিজাবেথের নরম তুলতুলে তনু বহন করার জন্য। রিচার্ড এক হাতে এলিজাবেথের কোমর পেঁচিয়ে ধরে পা বাড়িয়ে অগ্রসর হয় ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিটা লম্বা কদমে কদমে পরনের ওভারসাইজ কোটের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়, শব্দ তৈরি করছে। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল এলিজাবেথের কাছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে জঘন্য ঘ্রাণ লাগছে। ধীরে ধীরে বুকের ভিতর শুকিয়ে আসছে। অজানা ভয় চেপে ধরে ভিতর। রিচার্ডের প্রতিটা কদমে কদমে বাড়ছে এলিজাবেথের ভয়। খামচে ধরে রিচার্ডের কোট। ভিতরে কামড়ে ধরেছে সংকীর্ণতা। হাত পা অসাড় হতে থাকে। হ্যাঁ, এলিজাবেথ ভয় পাচ্ছে এবার। কি হতে চলেছে এলিজাবেথের সাথে? বাগান বাড়িটা বাইরে থেকে যতটা অদ্ভুত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পুরো বাড়িটাই কালো রঙে মোড়ানো। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল গ্র্যান্ড লিভিং এরিয়া। বিশাল থাই গ্লাস গলিয়ে বাইরের ভিউ দেখা যায়, তবে গ্রেট ভিউ বলার মতো কিছুই নেই। কেবল গার্ডরা বন্দুক হাতে মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের শতব্যস্ত চাহনিতে এলিজাবেথ ভয়ে ফাঁকা ঢোক গিলল। সৌভাগ্যবশত থাই গ্লাসের কারণে তারা ভেতরে কিছু দেখতে পায় না। ডুপ্লেক্স এই বাগান বাড়ির নিচতলায় রয়েছে 4টি রুম, কিন্তু উপরের পুরো তলাটা দখল করে আছে একটি মাত্র রুম।
কক্ষটি রিচার্ডের ব্যক্তিগত সাম্রাজ্য, কেউ সেখানে প্রবেশ করতে পারে না। এলিজাবেথ রিচার্ডের কাঁধে ঝুলে থাকলেও চারপাশটা ঝাপসা চোখে দেখতে চেষ্টা করছিল। উল্টো অবস্থায় থাকা সত্ত্বেও বুঝতে পারছিল কালা ছাড়া এই বাড়িতে অন্য কোনো রঙের অস্তিত্ব নেই। পুরো পরিবেশটি এক ভুতুড়ে নৈশব্দে মোড়া। রিচার্ড কালো টাইলের সিঁড়িতে লম্বা লম্বা পা ফেলে উপরের দিকে এগিয়ে চলল। প্রতিটি কদমে এলিজাবেথের বুকের ভেতরটা শুকিয়ে আসছিল। সংকীর্ণতায় ভরা মনের কোণ ধীরে ধীরে এক ভয়াবহ ছায়ার নিচে ডুবে যাচ্ছিল। রুমে পৌঁছে দরজা পেরিয়ে রিচার্ড এলিজাবেথকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল বিছানায়, যেন এতক্ষণ কোনো ঘৃণ্য বোঝা বয়ে এনেছে। বিছানাটা তুলতুলে হওয়ায় শরীরে কোনো আঘাত লাগলো না, কিন্তু এলিজাবেথের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল ভয়ে। রুমটা দেখে এলিজাবেথের চোখ বিস্ফোরিত হয়ে গেল। এত বড় আয়তাকার কক্ষ আগে কখনো দেখেনি। লিভিং এরিয়া চেয়েও বিস্তৃত জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদম ঘর। বিলাসিতার স্পর্শে মোড়া সুবিশাল বিছানাটা কালো চাদরে। দেয়ালের একপাশে 3D ড্রাগনের পেইন্টিং, যা দেখে মনে হচ্ছিল ড্রাগনটি জীবিত হয়ে উঠে আসতে চাইছে। পেইন্টিংয়ের ড্রাগনের চোখে অগ্নিশিখার ঝলক, আর গলার কর্কশ আওয়াজ কক্ষের ভারী নীরবতাকে আরো গাঢ় করে তুলেছিল। এলিজাবেথের চোখ রিচার্ডের ডান হাতে আটকালো। রিচার্ডের হাতেও ড্রাগনের ট্যাটু। বুক শুকিয়ে গেল এলিজাবেথের। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও আর পারল না। ঠোঁট কেঁপে উঠে কান্না ছাপিয়ে বেরিয়ে এলো। রিচার্ড এলিজাবেথকে দেখে মুচকি হাসলো। ঠোঁটের কোণে পৈশাচিক আনন্দ। Cross my heart and hope to die. Welcome to my dark side. গম্ভীর স্বরে উচ্চারিত শব্দগুলো অন্ধকারকে আরো বেশি ঘনীভূত করে তুলল। এলিজাবেথ ভয়ে বিছানায় চাদর শক্ত করে খামচে ধরল, অথচ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছিল। ভেতরে প্রতিরোধ ক্রমেই ভেঙে পড়ছিল। থমকে যাওয়া মস্তিষ্কটা ভয়ের শীতল শিকলে বাধা পড়ে যায়। হঠাৎ রিচার্ডের পেছন থেকে রোশনাই আলো বেরিয়ে এলো। কাপা কাপা চোখে এলিজাবেথ তাকালো সেই দিকটায়। শিউরে উঠল গা তৎক্ষণাৎ। আলো আসছে দেয়ালের সেই বিশাল ড্রাগনের পেইন্টিং থেকে। পেইন্টিংটা যেন জীবন্ত হয়ে উঠল। ড্রাগনের মাথা নড়ে উঠল। গভীর নিকষ কালো চোখগুলো থেকে অগ্নিশিখা বিচ্ছুরিত হতে লাগলো। ড্রাগনের গলা থেকে কর্কশ আওয়াজ ভেসে আসতে চাইছে, যেন সে বন্দিত্ব ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হিংস্রতায় ভরা পেইন্টিংয়ে সেই ড্রাগনটি প্রতিটি মুহূর্তে আরও বেশি বাস্তব হয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার যত চেষ্টা করলেও সব ব্যর্থ হয়ে গেল। এবার ঠোঁট কাঁপতে লাগলো। অজান্তেই কান্না ফেটে বেরিয়ে এলো। এলিজাবেথের রক্ত যাবার মতো লাল ঠোঁটের কম্পন দেখে রিচার্ডের ঠোঁটে এক পৈশাচিক হাসি খেলে গেল। রিচার্ড একটানে পরনের ওভারকোট আর ওয়েস্টকোট খুলে মেঝেতে ছুঁড়ে মারল। ঠোঁটের কোণের পৈশাচিক হাসি আরো গভীর হলো। অধৈর্য হয়ে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দিল। বোতামগুলো মেঝেতে পড়ে টুংটাং শব্দ তুলতেই সেই শব্দে এলিজাবেথ আরো বেশি কেঁপে উঠল। সমস্ত শরীর এক অভূতপূর্ব শঙ্কার প্রশ্নে আচ্ছন্ন হয়ে গেল। ঠিক কী ঘটছে তার সাথে? এই অসীম অন্ধকার, রিচার্ডের ভয়ানক হাসি, আর সেই জীবন্ত হয়ে ওঠা ড্রাগন, সবকিছু মিলে এক তীব্র বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করলো, যার থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এলিজাবেথ। শরীরের উপরের অংশে আর কোনো কাপড় থাকে না রিচার্ডের। ওর সুঠাম শক্তপোক্ত বুক উন্মুক্ত হয়, যেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। এলিজাবেথের চোখের সামনে দৃশ্যটা পড়লেও মন পুরোপুরি অন্যদিকে ছিল। শোক আর উদ্বেগে ডুবে থাকা এলিজাবেথ এক অন্ধকার গুমট পরিবেশে নিঃশব্দভাবে কাঁপছে। ঘন নিঃশ্বাসের শব্দ কক্ষের বাইরে নীরবতাকে ভেদ করছিল। গলায় গাঁথা কষ্টের কারণে কথাগুলো ঠিকভাবে বের হচ্ছিল না। রিচার্ডের প্রতিটি কদম এলিজাবেথের ভেতরকার ভয় এবং অস্থিরতা আরও গভীর করে তোলে। এলিজাবেথ অসহায়ভাবে এক দুর্বল গলায় শুধু বলতে পারল, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, আমি পবিত্র। রিচার্ড তার লালসিত চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। কিন্তু এখন তো আমার রক্ষিতা। এলিজাবেথ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমাকে যেই কাজ করতে বললেন সেটাই করব আমি, কিন্তু দয়া করে আমার ইজ্জতে হাত দেবেন না, মরে যাব আমি। রিচার্ড ঠান্ডা গলায় উত্তর দিল, নিজের ইচ্ছায় এসেছো। রিচার্ডের ভারী গলার কথাগুলো তীরের ফলার মতো এলিজাবেথের বুকে বিঁধে গেল। সে নিজেই তো এখানে এসেছিল, নিজের ইচ্ছায়। এই চিন্তা এলিজাবেথের মনকে আরো বিষিয়ে তুলল। তখন কি তবে চাচি এই ধ্বংস থেকেই বাঁচানোর কথা বলছিল ইব্রাতকে? কিভাবে সে এক নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে কলঙ্কের মুখে এনে ফেলল? বুকের ভেতর থেকে কান্না আর্তনাদ হয়ে বেরিয়ে এলো এলিজাবেথের। এলিজাবেথ জানতো না কিভাবে এই আজাবের মোকাবেলা কিভাবে করবে, যখন সে নিজের স্বেচ্ছায় পা এই আগুনে ঢেলেছে।
রিচার্ড বেডে হাঁটু গেড়ে ঝুঁকে এলিজাবেথের দিকে এগিয়ে গেল। অন্ধকার এলিজাবেথ তখনও রিচার্ডের মুখ দেখেনি। এলিজাবেথ পিছিয়ে যায় নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু রিচার্ডের হাত থেকে মুক্তি পাওয়া ছিল অসম্ভব। সে বাঁকা হেসে এক টান দিয়ে এলিজাবেথকে নিজের কাছে নিয়ে আসলো। পুরুষালী গুরুগম্ভীর হাসকি কণ্ঠে শব্দ উঠে এলো, জাস্ট বি মাই লেডি। রিচার্ড ছাপিয়ে পড়ল এলিজাবেথের উপর। তার নিষ্ঠুর লালসা কোনো বাধাই মানল না। এলিজাবেথের বুক ফাটানো কান্না, চিৎকার কোনোটাই রিচার্ডের কান পর্যন্ত পৌঁছালো না। সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হলো। এক মুহূর্তে এলিজাবেথ হারিয়ে ফেলল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তার পবিত্রতা। একজন নারীর ইজ্জত যা তার গৌরবের প্রতীক, সেই অলংকারে দাগ লেগে গেল। এলিজাবেথের প্রতিটি আর্তনাদ ঘরের প্রতিটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু সে হিংস্র হৃদয় এতে বিগলিত হলো না। নেতিয়ে পড়া এলিজাবেথের শরীর আর কোনো প্রতিরোধ করতে পারল না। ওর শরীর অবশ, মন ভেঙে চোরমার, চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ল। এলিজাবেথ অনুভব করলো এই ঘরে কেবল ওর দেহ ছিল, ওর আত্মা বহুদূরে পালিয়ে গেছে, যেখানে এই দুঃস্বপ্ন আর তাকে ছুঁতে পারবে না। বিষাক্ত অমানবিক এক রাত শেষে অবশেষে সূর্যের আলো ঢুকলো ঘরে, কিন্তু সেই আলোতে কোনো আশার রেশ ছিল না, বরং তো উদ্ঘাটন করলো গতরাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের ধ্বংসাবশেষ। রিচার্ডের হাত থেকে ঘটে যাওয়া বর্বর অত্যাচারের ভার সইতে না পেরে শেষ রাতে জ্ঞান হারিয়েছিল এলিজাবেথ। 30 বছরে ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র রিচার্ডের লালসার শিকার হয়েছিল এলিজাবেথ। ফোনের রিংটানে ধীরে ধীরে ঘুম ভাঙল রিচার্ডের। শেষ রাতে অনেকদিন পর শান্তির ঘুম ঘুমিয়েছিল। মাথা ভারী, চোখে ক্লান্তির রেশ। ফোন হাতে বের করে দেখতে পেল ন্যাশর নাম্বার। কল ইতিমধ্যে কেটে গেছে। রিচার্ডকে একাধিকবার কল করার নিয়ম নেই, তাই পরপরই একটা টেক্সট আসে, তাড়াতাড়ি নিচে যাওয়া বার্তা। মেসেজ পড়ে রিচার্ড উঠে বসতে গেল, কিন্তু হঠাৎই টের পেল তার হাতের উপর ভারী কিছু। কপালে ভাঁজ পড়ল। রিচার্ড কম্ফোর্টার সরিয়ে দেখতে পেল এলিজাবেথ তার হাতে ঢলে পড়ে আছে জ্ঞানহীন। রিচার্ডের বিশাল দেহের সঙ্গে পিঁপড়ার মতো ছোট দেখাচ্ছে এলিজাবেথকে। ঘুমের মধ্যে পুরোপুরি রিচার্ডের বুকে লেপ্টে ছিল এলিজাবেথ। এই অবস্থায় এলিজাবেথকে আড়াল করা যাবে সহজে, যেন দুহাত বাড়ালেই ঢাকা পড়ে যাবে মেয়েটি। কিছুক্ষণ তাকিয়ে রইল রিচার্ড এলিজাবেথের দিকে অদ্ভুতভাবে। স্নিগ্ধ চেহারায় এখন ক্লান্তি আর যন্ত্রণা, গালে শুকিয়ে যাওয়া জল, কালচে দাগ, গলায়ও গলার নিচে ছড়িয়ে থাকা রক্ত জমাটের চিহ্ন, সবকিছু এক ভয়াবহ দৃশ্যের আভাস। তবুও রিচার্ডের মনে এক ফোঁটাও মায়া জন্মায় না। বিরক্তি ভরে লেপ্টে থাকা এলিজাবেথকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অতঃপর কোমরে টাওয়াল পেঁচিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি এক দৃষ্টিতে দেখতে থাকে রিচার্ড। পিঠ আর কাঁধ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল অসংখ্য নখের আঁচড়ের দাগ, যা রাতের বুনোতাণ্ডবের সাক্ষ্য বহন করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের ভেতরের অন্ধকারকে মুখোমুখি করল রিচার্ড। ফ্যাসেটের দুপাশে হাত রেখে আয়নায় তাকিয়ে থাকে রইল। কিছু মুহূর্তের মধ্যেই চোখের রং বদলে লালচে হয়ে ওঠে, ক্রোধের আগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত পিষে চল শক্ত করে রিচার্ড নিজের প্রতিচ্ছবিকে দমন করতে চাইল। এক মুহূর্তে সব ধৈর্য ভেঙে যায়। রিচার্ড হঠাৎ এক ঘুষি মেরে চোরমার করে দেয় মিররটি। কাঁচ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ে। হাত থেকে রক্ত গড়িয়ে নামে ফোঁটা ফোঁটা। রক্ত ঝরতে থাকে, কিন্তু রিচার্ডের চোখে কোনো অনুশোচনা নেই। রিচার্ডের জন্য রক্ত শুধু একটি সত্য। তাদের দিন শুরু হয় রক্ত ছড়ানোর মাধ্যমে, আর রেত শেষ হয় সেই রক্ত মুছে। একেবারে রেডি হয়ে নিচে নামে রিচার্ড। লুকাস ন্যাশো অপেক্ষা করছিল লিভিং রুমে তার জন্য। সকাল সকালে রিচার্ডের ভেজা চুল দেখে তাদের চোখ সপ্তম আকাশে। তেরছা নজরে দেখলো একজন আরেকজনকে। টিভিতে নিউজ চলছিল, ব্রেকিং নিউজ। তথ্যমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সরকারি পিএর লাশ পাওয়া যায় আজ সকালে। যদিও লাশটি পাওয়া গেলেও মাথাটি এখনও নিখোঁজ। একটি কালো কফিনে ফুল দিয়ে সাজানো লাশ সরাসরি তথ্যমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়েছে। পাশাপাশি গতকাল রাতে দীর্ঘ 6 বছর পর স্নাতক ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরেছিলেন তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে সাদমান হক। তবে মা বাবার সান্নিধ্যে আর ফেরা হয়নি সাদমানের। বিমানবন্দর থেকে সাদমানকে গতকাল রাতে অপহরণ করা হয়। ছেলের অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আনিসুল হকের স্ত্রী। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে। কেসটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি অফিসার প্রেম আহসানের নেতৃত্বাধীন 4 সদস্যের একটি বিশেষ দলকে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই অপরাধীদের শনাক্ত করার ব্যাপারে আশাবাদী। কড়া ফ্লেভারের ব্ল্যাক কফিতে চুমুক বসিয়ে রাজকীয় ভঙ্গিতে সোফায় পায়ের উপর পা তুলে বসে নিউজটি দেখল রিচার্ড। অপোজিটে লোকালো তার আর ন্যাশো বসা। তাদেরও ঠোঁটের কোণেও রিচার্ডের মতো বাঁকা হাসি। লোকাস নিষ্পিস করছে কিছু বলার জন্য, তা লক্ষ্য করল রিচার্ড। শুকনো ঢোক গিলে মাথা তুলল লুকাস।
বস, আমি বাংলা এখন খুব ভালো বলতে পারি। নিচের ঠোঁট উপরের ঠোঁটে ঠেলে উঁচিয়ে ভরু নাচাতে নাচাতে ন্যাশোর দিকে তাকিয়ে বলল রিচার্ড। ন্যাসো ইজ এ গুড ট্রেডার। স্মিত হেসে মাথা নিচু করে ফেলল ন্যাশো। লুকাস তখনও হাত চুলকাচ্ছে। রিচার্ড আবার বলল। কি বলতে চাও? গলা খাসকি দিয়ে নিল লুকাস। ভনিতাহীন বলল। বস, ওই মেয়েটাকে কি পাচার করে দেবেন? না মানে, মেয়েটা কিন্তু আগুন সুন্দরী, দাম আসবে খুব। মেয়েটার সব কিছুই কেমন অদ্ভুত। নেশোর কথায় চোখ বুজে মৃদু উপর নিচ মাথা ঝাঁকালো রিচার্ড। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্যে ঘেরা। বলছে কি বস, মেয়েটাকে রেখে দিলে হয় না? না মানে, চেহারায় খুব মায়া মেয়েটার। লুকাস, তোমার সম্ভবত রিটায়ার নেওয়ার সময় হয়ে গিয়েছে। এই প্রফেশনে মায়ায় পড়লে চলে না। রিচার্ডের নীরের ঠান্ডা গলায় চুপসে চাই লুকাস। সঙ্গে সঙ্গে বলল। সরি বস। ফিমেল মেইডের অ্যারেঞ্জ করতে বলেছিলাম, করা হয়েছে? উপর নিচ মাথা নাড়ায় নেশো। জি বস। অ্যাক্সেসরিজ? অল ডান বস। আজ থেকে ভেতরে মেইল গার্ডদের আসা নিষেধ। বাইরে সিকিউরিটি আরো বাড়িয়ে দেয়া হোক। বলে উঠে দাঁড়ায় রিচার্ড। কাল থেকে প্রতি পদে পদে অবাক হচ্ছে নেশো লুকাস। তবে ভেতরের কথা বাইরে আনার দুঃসাহস তাদের নেই। নিশ্চুপ পিছু পিছু যেতে থাকলো রিচার্ডের। নেশো ড্রাইভিং সিটে বসে জিজ্ঞেস করলো। বস কোথায় যাবেন? রিচার্ড ব্রেস্ট পকেট থেকে কলম বের করে একটা ফাইলে সই করতে করতে তুষ্ট হেসে বলল। অফিসে চল, গেস্ট আসবে, নিচে দাঁড়িয়ে থেকে হোস্ট করব তাদের। রিচার্ডের 10 কথার মধ্যে খুব কথার মানেই বুঝতে পারে তারা। বরাবরের মতো এবারও ব্যর্থ রিচার্ডের কথার আড়ালে থাকা রহস্য ভেদ করতে। ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ড্রাইভ করতে থাকে নেশো। গাড়ি চলছে তার নিজ গতিতে। মাত্রই আনিসুল হকের বাসভবন থেকে ফিরল সিআইডি অফিসার প্রেম আর তার 3 সহকর্মী। তাদের প্রতিটি কাজেই রয়েছে শতভাগ সাফল্য। এই 4 সদস্যের টিমের লিডার হলো প্রেম আহসান। পুরো টিম সে একাই লিড করে। 26 বছর বয়সে ইতিমধ্যে নিজের দুঃসাহসের জন্য 2 বার অ্যাওয়ার্ড পেয়েছে। 5 ফিট 10 ইঞ্চির প্রেমের খোঁচা খোঁচা দাড়িযুক্ত তামুক চেহারায় সবসময় দেখা যায় হাসির ঝলকানি। গাড়ি চালাচ্ছে অফিসার মাহাব। প্রেম প্যাসেঞ্জার সিটে গায়ে লিয়ে চোখ বুজিয়ে নিজের মতো করে কেসটা সাজাচ্ছে মস্তিষ্কে। মাহাব ড্রাইভ করতে করতে বলল। স্যার, গোপন সূত্রে জানা গিয়েছে কাল যখন মন্ত্রীর ছেলে অপহরণ হয় ঠিক তার আগের ফ্লাইটেই সেই ইটালিয়ান গ্যাংস্টার দেশে এসেছে তার 2 বডিগার্ড নিয়ে। চোখ খুলে সোজা হয়ে বসে প্রেম। কপালে ভাঁজ, দৃষ্টি গম্ভীর। বলল। গ্যাংস্টার রিদ কায়নাত। জি স্যার, রিচার্ড ওরফে রিদ কায়নাত। প্রতি বছরে একবার দেশে আসে এই গ্যাংস্টার, তাও 2 দিনের জন্য। তখনই কারোর না কারোর লাশ পাওয়া যায়। অধিকাংশ সময় দেখা যায় বড় বড় রাজনীতিবিদ আর সংস্থার লোকজন, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আজও পর্যন্ত এর বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নিতে পারেনি। উপরের কারোর হাত আছে? না স্যার, এই গ্যাংস্টার নিজের মতো করে চলে, কারোর ধার ধারে না। বরঞ্চ বড় বড় লোকদের জন্য রিদ কায়নাত এক নতুন আতঙ্ক। এখন ইতালিতে গড়ে তুলেছে নিজের কালো ব্যবসার সাম্রাজ্য। সরকারও এর বিরুদ্ধে কিছু বলতে পারে না, সকল কিছু নিজের হাতে নিয়ে নিয়েছে। বাংলাদেশেও শেয়ারের ব্যবসার আড়ালে রয়েছে বড় বড় ক্যাসিনো, বিদেশি অস্ত্র আর মদ সাপ্লাই করে ইতালি থেকে। নারী পাচার থেকে শুরু করে সকল ধরনের অন্যায়ের সাথে জড়িত। তবুও পুলিশ ফাইলে নাম নেই। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনল প্রেম। হঠাৎ কিছু ভেবে ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ওষ্ঠপুঠে রহস্যময় হাসি বজায় রেখেই বলল। একবার দর্শন নেওয়া যায় সাহসী গ্যাংস্টারের। ওয়েলকাম ম্যান, ওয়েলকাম। রিচার্ডের এহেন মধু মিশ্রিত টিটকারিময় স্বরে কপালে ভাঁজের দেখা মিললে ডিভানে বসে থাকা নেশো আর লুকাসের। উৎসুক হয়ে সামনে তাকালো দুজন। দেখতে পেল অফিসার প্রেম ব্যগ্র পায়ে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে লেগে আছে বক্র হাসি। রিচার্ড হেড অফিসে চিফ অফ হেড ডেস্কটপে বসে কিছু ফাইল চেক করছিল। অধীর অপেক্ষায় ছিল কারোর জন্য। 12 তলায় অবস্থিত চেম্বারের ভেতর কাচের গ্লাস গলিয়ে সোনালি দুটি আলোক রশি ছড়াচ্ছে। পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধুনিকতার নিখুঁত ছোঁয়া। ডেস্কের ওপর নানান ধরনের ফাইল এলোমেলো করে ছড়িয়ে রাখা। অর্ধ খাওয়া আপেল খচিত ল্যাপটপে
তখনও বাগানবাড়ির প্রতিটি কোণা সিসিটিভি ফুটেজ লাইভে ছিল। বাগানবাড়ির মতো অফিসের দেয়ালেও ড্রাগনের বিশাল আকৃতির একটা পেন্টিং রয়েছে। দূর থেকে মনে হচ্ছে রিচার্ড সুবিশাল আকৃতির ড্রাগনের সিংহাসনে বসে আছে। কোনো কথা ছাড়া অফিসার প্রেম এসে পায়ের উপর পা তুলে বসলো ডেস্কটপের সামনে চেয়ারে। রিচার্ড প্রেমের অ্যাটিটিউড দেখে নিচের ঠোঁট ঠেলে ওপরের ঠোঁট উঁচিয়ে ভুরু নাচাতে নাচাতে বলল, টি অর কফি? প্রেম চোখ ঘুরিয়ে ফিরিয়ে পুরো কক্ষ স্ক্যান করছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গিয়ে ঠেকলো ন্যাশো আর লুকাসের উপর। একজন পূর্ণিমা আর একজন অমাবস্যা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। ইন্টারেস্টিং। থেমে রিচার্ডের দিকে তাকিয়ে হেসে বলল, ক্যাসিনোর মালিক চা কফির অফার করেছে। সো রুড অফ ইউ ম্যান। ঠোঁটেলিয়ে হাসলো রিচার্ড। হুইস্কি অর ভদকা? I think it will be enjoyable without girls. Do you prefer being in a dark room or with lighting? থমকে গেল প্রেম। ঠোঁটের কোণের বক্রহাসি গায়েব হয়ে কপালে চিন্তার ভাঁজে ছাপ ফুটে উঠল। তা দেখে আবারও বাঁকা হাসলো রিচার্ড। তবে বরাবরের মতোই তা ছিল অদৃশ্য। ন্যাশোর দিকে তাকাতেই ন্যাশো ব্যগ্র হয়ে এসে রিচার্ডের ডেস্কটপের সামনে দাঁড়ায়, মাথা কিছুটা ঝুঁকিয়ে। Speak English. প্রচণ্ড জোরে ডেস্কে থাবা মেরে উঠে দাঁড়িয়ে গেল প্রেম। ক্রোধ গলার নীল ড্রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। তবে সেই তেজ স্থায়ী হলো না বেশিক্ষণ। ন্যাশো আর লুকাস ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রেমের মাথা ডেস্কের সাথে চেপে ধরে। ঘটনাটা এতটা দ্রুত হলো যে নিজেকে প্রতিরক্ষার জন্য কিছুই করতে পারেনি প্রেম। ছোটার জন্য মশরামুচি করতে থাকে প্রেম। প্রেমের দুহাত ওদের দুজনের দখলে, হাত মচকিয়ে পিঠে চেপে রেখেছে। যতই ছোটার চেষ্টা করে প্রেম, ততই তারা হাতের উপর চাপ বাড়ায়। রিচার্ড চেয়ারে গা এলিয়ে শক্ত চিপুকে তাকিয়ে আছে। গুরুগম্ভীর অগ্নি স্ফুলিঙ্গ মস্তিষ্ক আবারও ফিরে যায় নিজ বশিষ্ঠে। চিবিয়ে চিবিয়ে বলল, আমার দিকে হাত বাড়ানো তো দূর, আগে এদেরকে অতিক্রম করে নে। অতঃপর ন্যাশো আর লুকাসের দিকে তাকিয়ে জলদ গম্ভীর গলায় বলল, লিভ হিম। ন্যাশো রিচার্ডের কথায় মাথা নাড়িয়ে প্রেমের দিকে চোখ গরম করে তাকিয়ে গমগমে পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। লুকাস প্রেমকে ছেড়ে দিয়ে গিয়ে দাঁড়ালো রিচার্ডের পাশে বুক বেঁধে। লম্বাটে সুস্বাস্থ্যের অধিকারী পালায়নের ন্যায় লুকাসকে পেনপতন নীরবতায় আচ্ছন্ন কক্ষে যমদূতের মতো লাগছে। রুক্ষ তমুক চেহারার অগ্নিশিখা জ্বলন্ত লাভার অগ্নি বিচ্ছুরিত হতে থাকা দুচোখ দিয়ে যেন ভস্য করে দিবে প্রেমকে। প্রেম শরীর ছাড়া দিয়ে রাগে ফুঁসতে থাকে। শক্ত চোখে তাকালো রিচার্ডের চোখে। একজোড়া কালো আখিদয় আর নীল আখিদয়ের মধ্যে নীরব যুদ্ধ হলো কিছুক্ষণ।